আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসিফ নজরুল, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, সার্জিস আলম, তারপরে হাসনাত আব্দুল্লাহ, এই যে গ্রুপটা, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, এদের যে ঘুম হারাম আওয়ামী লীগের দুশ্চিন্তায়, এটা আমি এর আগে অনেকবার বলছি, এখন এদের আরো ত্রাহি ত্রাহি অবস্থা। বাংলাদেশে আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল তার এক ফেসবুক পোস্ট দিয়েই যে রাম ধরা খাইছে এবং সেই রাম ধরার পর সে কি পরিমাণ ঘাবড়াইছে এটার বলার অপেক্ষা রাখে না। এবং এতটাই ঘাবড়াইছে যে ওই তার ফেসবুক থেকে কমেন্ট অপশনই বন্ধ করে দিচ্ছে। আপনি এখন তো তাকে ফেসবুক ছাড়া তাকে আপনি কানেক্ট করতে পারবেন না, সে মানুষজনের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করে এবং ইনিয়ে বিনিয়ে নানান ভাবে বিএনপির দালালি চাটুকারিতা করা। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লম্বা এক পোস্ট দিছে। এটা পড়ার ধৈর্য বোধহয় বিএনপি নেতৃবৃন্দরে নেই, তারেক রহমানের তো নাই, আমি নিশ্চিত বলতে পারি। বিএনপির নেতা কর্মীদেরও তার এই বিশাল ইস্তিখেওর বলছি এই অর্থে যে তার কখন যে কোন নেতার জন্য প্রেম জাগে, সময় এবং বন্ধুর জন্যও জাগে, সময়ে শেখ হাসিনার জন্যও জাগে, আবার সময়ে গিয়ে বেগম খালেদার জন্য, জিয়ার জন্য জাগে। এখন বিএনপির তেল মারা ছাড়ার কোনো রাস্তা নাই দেখে বিএনপির জন্য জাগে। আমার সামনে একটা পোস্ট আছে, একটা ফটো কার্ড, এই ফটো কার্ডের লাইনগুলো একটু শুনেন আপনারা। আমরা আমাদের নেতা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না। আওয়ামী লীগ তো আছেই, এখন তো বিএনপিও হামলা করছে, চোরাগোপ্তা হামলার আশঙ্কা করছি। কেন আসিফরা এই চোরাগোপ্তা হামলার আশঙ্কা কেন করবে, যাবো এই প্রসঙ্গে। তাদের আরেক আধ্যাত্মিক নেতা, তার একটা কথার উপর একটা ফটো কার্ড। মাহফুজের উচিত ছিল স্বীকার করা আমরা ব্যর্থ হয়েছি এবং কেন বিপ্লব রক্ষা করতে পারি নাই, তার ব্যাখ্যা জনগণের কাছে পরিষ্কার করা। ফরহাদ মাজার, কবি ও চিন্তক। এবার আসেন আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার কথায়। আওয়ামী লীগ তো আসলে যত কথাই বলেন, আওয়ামী লীগ তো আর ধোয়া তুলসী পাতা না যে আওয়ামী লীগ এখন ধরেন আওয়ামী লীগ কোন ফর্মে আসলো বা আওয়ামী লীগের এখন নেতাকর্মী অনেকেই দেশে ফিরে আসছে, তার যদি মৌকা মতো, বিএনপির দরকার নেই, বিএনপি নিয়ে আওয়ামী লীগের এখন আর অত বাড়াবাড়ির পর্যায়ে যাওয়ার মতন অবস্থা নেই। কিন্তু এই এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তথাকথিত জুলাই যোদ্ধা, এই গ্রুপটাই যদি সামনে পায় তো আওয়ামী লীগ যে চিজ, আওয়ামী লীগ এদেরকে আস্ত ছাড়বে। আমি তো অনেক আলোচনায় বলেছি যে দেশ এখন দুইটা ভাগ, একটা ভাগ হলো আওয়ামী লীগ যদি আসতে পারে তাহলে আওয়ামী লীগ বিরোধী অংশ তারা তাদের যান নিয়ে চিন্তায়, যান নিয়ে কোথায় পালাবে, বঙ্গোপসাগরে লাফ দিবে না হাওয়ায় উড়ে যাবে, এই দুশ্চিন্তায়। আবার আওয়ামী লীগের জন্যও যে তারা জানে যে বাংলাদেশে যদি তাদের বিরোধী পক্ষটা এই ইউনূস আমলের মতো শক্তিশালী থাকে তাহলে তাদেরও বাংলাদেশের টিকা খুব মুশকিল। ফলে অবস্থাটা এখন দুয়ে দুয়ে এমন জায়গায় গ্যাঞ্জাম গিয়ে ঠেকেছে যেটা বলা মুশকিল। ফরহাদ মাজাররা মাহফুজ আলমের উপরে বক্তৃতা চাপায়। এই ফরহাদ মাজারের বউ ফরিদা আক্তার নিজেই তো উপদেষ্টা পরিষদে ছিল। তো মাহফুজ আলম বা নাহিদ ইসলামদের কারণে যদি তথাকথিত বিপ্লব আপনার ধূলিসাৎ হয়ে থাকে, সে কি বলছে, মাহফুজের উচিত ছিল স্বীকার করা আমরা ব্যর্থ হয়েছি এবং কেন বিপ্লব রক্ষা করতে পারি নাই, তার ব্যাখ্যা জনগণের কাছে পরিষ্কার করা। এই ফরহাদ মাজার নিজেই বলেছে সে তার ওয়াইফকে উপদেষ্টা পরিষদে রেখেছে কৌশলগত কারণে। তো তাহলে সেই কৌশলে তো ফরহাদ মাজার নিজেও দায়ী। তুমি কেন সেটা যদি বিপ্লব হয়ে থাকে, গণঅভ্যুত্থান হয়ে থাকে, রক্ষা করতে পারো নাই? নাকি এরা সবাই মিলে ওই সময়ে লুটপাট, ডিপ স্টেটের টাকা, আমি দেখলাম শারমিন না কি যেন নাম আরেক জুলাই যোদ্ধা বলে দাবি, তার পোস্ট দিছে যে জুলাই অভ্যুত্থানকে শুধুমাত্র ডিপ স্টেটের ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। আর কি বাকি? ডিপ স্টেটের ষড়যন্ত্র ছাড়া এদের পক্ষে কি এই বিপ্লব বা গণ আন্দোলন বলি এটা করা সম্ভব ছিল? এদের যে চরিত্র প্রকাশ পেয়েছে এই জুলাই আন্দোলন বা আগস্টের পরে, যাক এখন আওয়ামী লীগের ভয়ে তটস্থ, এবং শুধু তটস্থই নাই, যে চোরাগোপ্তা হামলার আশঙ্কায় আসিফ মাহমুদরা শেষ তক তারা কোথায় গিয়ে লুকায় দেখার অপেক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান। সম্প্রতি বাংলাদেশে গঠিত হয়েছে নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট। কারা এরা? কেনই বা তারা দাবি তুলছে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের
নোবেল পদকটি প্রত্যাহার করে নেওয়া হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটি দর্শনের প্রবক্তা যে গরিব মানুষকে আরো গরিব বানিয়ে তাকে ঋণের ফাঁদে ফেলে কিভাবে মুনাফা অর্জন করা যায় সেই মডেলকে তিনি পৃথিবীর সামনে নতুন করে তুলে ধরেছেন, যাকে বলা হয় ক্ষুদ্র ঋণ কর্মসূচি। এবং এই ক্ষুদ্র ঋণ কর্মসূচির মডেলটাকে দেখিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমেরিকান বন্ধুরা তার জন্য একটি নোবেল জোগাড় করে দেয়, শান্তিতে নোবেল। একজন অর্থনীতিবিদ যিনি মাঝে মধ্যেই অর্থনীতিতে নোবেল পাবেন বলে আশা করতেন এবং সেই অনুযায়ী তদবির লবিং অনেক কিছুই করেছেন, তাকে কিনা 2006 সালে দেয়া হলো শান্তিতে নোবেল, তাও আবার ভাগে। গ্রামীণ ব্যাংকের সাথে তিনি ভাগাভাগি করে শান্তিতে নোবেল পেলেন। তখনই অনেকের কপাল কুঁচকে গিয়েছিল যে শান্তিতে কেন নোবেল দেওয়া হলো। আজকে তো আমরা খুব স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি এই শান্তিতে নোবেল পুরস্কারটি কিভাবে দেশে দেশে মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থ সংরক্ষণে তার দালালকে দিয়ে ব্যবহার করা হয়, যেটা আমরা ভেনিজুয়েলায় দেখেছি সম্প্রতি। 2006 সালে ইউনূসকে নোবেল দেওয়া হয়েছিল যাতে 2007 সালে যে বাংলাদেশে একটি পিকুলিয়ার সরকার এসেছিল, সেই সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস ক্ষমতা নিয়ে 10 বছর বাংলাদেশ শাসন করবে। যা হোক, তখন হয়নি। এবার সেই ইউনূস আবার একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশবাসীর সাথে প্রতারণা করে একটি রেজিম চেঞ্জ করে নিজে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন। এবং এবারও কথা ছিল কমপক্ষে 5 বছর তিনি ক্ষমতায় থাকবেন, উপরে 10-15 যত হতে পারে। এবং এই লক্ষ্যে তিনি নিজে নির্লজ্জের মতো যেমন বলেছেন, তার পক্ষে বিভিন্ন লবিস্ট ফার্মকেও নিয়োগ করেছিলেন। কিন্তু নিয়তির পরিহাস যে 18 মাসের বেশি তার আর ক্ষমতায় থাকা হয়নি। একদম নির্বাচনের সময়, শেষ সময়েও তার কিচেন ক্যাবিনেট নিয়ে ষড়যন্ত্র করেছিলেন নির্বাচন ঠেকিয়ে দিতে, সেটি পারেননি। এখন ইউনূস চলে যাওয়ার পরে তার নানান অপকর্মের খতিয়ান প্রকাশিত হচ্ছে। সম্প্রতি গঠিত হয়েছে নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট। বাংলাদেশের এই সাংবাদিকরা, নির্যাতিত সাংবাদিকরা, তারা এই ইউনূসের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে এই সংগঠনটি করেছে। এবং তারা যে খতিয়ানটি আমাদের সামনে তুলে ধরেছে সেটি রীতিমতো চমকে দেওয়ার মতো। আমি একটু দেখে বলবো যে তারা যে তথ্য সন্নিবেশ করে আমাদের সামনে উপস্থাপন করেছে তা বলছে যে ইউনূস সরকার 500-র বেশি সাংবাদিককে খুনের মতো কঠোর অভিযোগে মিথ্যে মামলার আসামি করেছে। বিবৃতিতে জানানো হয়েছে যে অর্ধ শতাধিক সাংবাদিককে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়েছে এই 18 মাসে এবং 13 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে এই খুনি স্বৈরশাসক ফ্যাসিস্ট ইউনূস সরকারের আমলে। এছাড়া 1200 সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন গণমাধ্যম থেকে। 168 জন পেশাদার সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন জেলা শহরের যে প্রেস ক্লাব রয়েছে সেখান থেকে অসংখ্য সাংবাদিককে তাদের সদস্য পদ কেড়ে নেওয়া হয়েছে। এই সংগঠনটির কর্মকর্তারা আরও জানাচ্ছেন যে শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাকিল আহমেদ, ফারজানা রূপা, শেখ জামাল, মঞ্জুরুল আলম পান্না, আনিস আলমগীর সহ সারা দেশে 47 জন সাংবাদিককে ডক্টর ইউনূসের আমলে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অনেকেই এখনো কারাগারে রয়েছেন। এছাড়া বললাম যে 13 জনকে হত্যা করা হয়েছে। সেই সাংবাদিকদের মধ্যে রয়েছেন মেহেদী হাসান, শাকিল হোসেন, তাহির জামান, এটিএম তোরাব, প্রদীপ কুমার ভৌমিক, সোহেল আখুনজি সহ 13 জন সাংবাদিক। এই
নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট আরও জানাচ্ছেন যে ইউনূসের সরকার এসে বিটিভি, ৭১ টিভি, সময় টিভি, ডিবিসি, গান বাংলা, এটিএন নিউজ, এটিএন বাংলা, মাই টিভি, বিজয় টিভি, নিউজ 24 টেলিভিশন চ্যানেল এবং আমাদের অর্থনীতি, আমাদের নতুন সময়, দৈনিক মুখপত্র, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলা নিউজ, প্রথম আলো ও ডেইলি স্টারের মতো সংবাদপত্রের অফিসে গুন্ডামি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এমনকি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ইনসাইডারকেও তারা একেবারে ডিলিট করে দিয়েছে। ডক্টর ইউনূস, যিনি বিদেশে কেউ একজন ধরেন এই যে চীনের কয়লা খনিতে মারা গেল বা কোথাও সমকামীদের অধিকার, তা বিবৃতি দিতে একদিন সময় লাগে না, অথচ বাংলাদেশে গণমাধ্যমের গলা টিপে ধরেছিলেন এবং তার একটা চেলা ছিল ডাস্টবিন শফি, সে এমন ভাবে মানে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করত যেটা হিটলারের কথা আমাদের মনে করিয়ে দেয়। আরো দুঃখজনক হলো যে ডেইলি স্টারের মাহফুজ আনাম এবং প্রথম আলোর মতিউর রহমান ডক্টর ইউনূসের দালালি করত, পা চাটত, তাদের কার্যালয়ও কিন্তু রক্ষা পায়নি এবং সেখানে এমনভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল যে আহ, অনেক সাংবাদিকের একেবারে মারা যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তো এখন এই নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট তারা অনেকগুলো দাবি তুলেছে। এই যে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে মামলা, এগুলো প্রত্যাহার করতে হবে, তাদের যারা কারাবন্দী আছে তাদের মুক্তি দিতে হবে, বিভিন্ন সাংবাদিক কার্যালয় বন্ধ রয়েছে, ডিইউজে, বিএফইউজে, এগুলো খুলে দিতে হবে, বিভিন্ন প্রেস ক্লাব থেকে যাদের সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছে তাদের সদস্যপদ ফিরিয়ে দিতে হবে, অ্যাক্রিডিটেশন কার্ড ফিরিয়ে দিতে হবে যাদের কাছ থেকে নেওয়া হয়েছে, এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য এই কাজগুলো করতে হবে, এবং তারা অনেকগুলোই দাবি তুলেছে। তো এই পরিসংখ্যান দেখে আমাদের কিন্তু আসলে আঁতকে উঠতে হয়, এবং শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই কিন্তু এই যে বাংলাদেশে ইউনূসের আমলে গণমাধ্যমের স্বাধীনতাকে যে হরণ করা হয়েছিল, সাংবাদিকদের যে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে, কারাবন্দী করা হয়েছে, তা নিয়ে কিন্তু সারা পৃথিবীতেই আলোচনা সমালোচনা হয়েছে, প্রতিবাদের ঝড় উঠেছে, কিন্তু ডক্টর ইউনূসের সেদিকে খেয়াল নেই। বর্তমানে তারেক রহমানের সরকারের আমলেও আমরা খুব একটা পরিস্থিতির উন্নতি দেখছি না। আমরা জোর দাবি করি অবিলম্বে কারাবন্দী এই সাংবাদিকদের মুক্তি দিতে হবে এবং তাদের অন্যান্য সকল ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে হবে। এবার শেষ করছি ভিআইপি মহিষ ডোনাল্ড ট্রাম্পের আপডেট দিয়ে। ডোনাল্ড ট্রাম্পকে ভীষণ অপমান করা হচ্ছে। কিভাবে অপমান করা হচ্ছে এই ছোট্ট ভিডিও ফুটেজেই দেখেন। বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানদের বের করে দিচ্ছে ভারত। আপনারা এই খবরটা দেখেছেন। যে বাংলাদেশ ভারতের বিভিন্ন সীমান্তে বাংলাদেশের মুসলমানদের বের করে দেওয়া হচ্ছে। সবচেয়ে মজার বিষয়, যার মধ্যে কেউ কেউ লক্ষ্মী ভান্ডার পেত, তার নাম মুসলমান, তা আবার পুরুষ। লক্ষ্মী ভান্ডার তো পাবে নারী, এই বাংলাদেশি পুরুষেরও লক্ষ্মী ভান্ডারে টাকা পেত, কি মজার না? ওই বিষয় আমরা রাখলাম। আপনারা জানেন সীমান্তে যাদের বের করে দেওয়া হচ্ছে, কেউ কেউ কাঁদতেছে। তাদের কান্না কিন্তু অনেকেই মনে করতেছেন, মানে একজনকে দেখেছি কাঁদতে, তার কান্না কিন্তু ভারত প্রেমের কারণে না, তার কান্না কিন্তু বন্দে মাতরমের জন্য না, তার কান্না কিন্তু ভারতের পতাকা যে ত্রিরঙ্গা সেই জন্য কান্না না। তার কান্না তিনি ভারতে ভালো মতো থাকতে খেতে পারতেন, সংসার নিয়ে ভালোভাবে চলতে পারতেন, সেই বেদনা তার। আর হচ্ছে সেই বেদনা, সেই দুঃখ, সেই কষ্ট। তার এই কান্না এই জন্য না যে তার ভারত প্রেম জজবা, ভারতের জজবা উঠে উঠেছে।
কারণ যারা অনুপ্রবেশকারী মুসলমান, আর ভাই ভারতের ভেতরে যে সমস্ত মুসলমান আছে তাদেরই ভারতের প্রতি প্রেম নেই। তারাই বলে আগে হইলো ধর্ম, তারপর হলো দেশ সংবিধান, তার উপরে হিন্দু দেশ, তারা মানেই না। সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, অনুপ্রবেশকারী বলে আমি বলছি না ভারতের সবাই সব মুসলমানই ভারত বিরোধী, তা বলি নেই। বলেছি বেশিরভাগ ভারতের মুসলমান দেশ বিরোধী চিন্তা ভাবনা করে, বেশিরভাগ। ওই প্রসঙ্গও আমি যাচ্ছি না, আমি যাই অনুপ্রবেশকারীদের নিয়ে কথা বলছি, তাদের নিয়ে কথা বলতে থাকি। এই অনুপ্রবেশকারী কারা? যারা বাংলাদেশ থেকে ভারতের ভিতরে গিয়েছিল, কেউ রাতের আধারে, কেউ দিনে, তারা গিয়েছিল। কেন গিয়েছিল? কেউ কাজের আশা, কেউ অন্য দেশের ভিসা নেওয়ার আশা, তবে 99% গিয়েছিল কাজের আশা। 99% গিয়েছিল কাজের আশা। আপনারা একটা ভিডিও দেখবেন, ছোট বাচ্চা, তারা 8-10 বছর বা 12 বছর, তাদের অ্যারেস্ট করেছিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। তাদের যখন জিজ্ঞেস করেছিল তোমরা কেন ভারতে যাচ্ছিলে, তারা বলেছিল কাজকর্মের জন্য। এই দেশে কারা যেন বলে যে এই দেশ ভারতের চেয়ে খুব ধনী, খুব ভালো, আয় রোজগার এত বেশি। তা আমরা তো একটা হিন্দুকে আসতে দেখলাম না, একটা ভারতীয়কে আসতে দেখলাম না তো কাজ করতে। এখানে বাংলাদেশে 10-12 বছরে বাচ্চা চলে যায়। তাহলে যারা লম্বা লম্বা গল্প করেন, আপনাদের গল্প কোথায় থাকে? অবশ্য চাপাবাজ যারা, তাদের সাথে তো আর পারা সম্ভব না, কারণ চাপাবাজ এদের সাথে পারা সম্ভব হবে না। চাপার কাছে আপনি যাইতে পারবেন না। যেমন এক চাপাবাজ আসিফ শাহ ছিল, কি বলেছিল যে বাংলাদেশে নাকি 26 লক্ষ ভারতীয় আছে। কিন্তু এখন আমরা কি দেখলাম? এখন আমরা দেখলাম 26 লক্ষ ভারতীয় গল্প তো খোদ আসিফ শাহই অস্বীকার করেছে। অস্বীকার করেছে না? সে বলেছে আমি তো ওটা বলেছিলাম, তখন তো আমি উপদেষ্টা ছিলাম না। বলেছে কিনা? তার মানে তিনি তার কথার উপরেই তিনি নিজেই নাই। যদিও এরপরে দেখি 2-4 জন চাপাবাজ সেই 26 লক্ষ ভারতীয় গল্প আনে, কিন্তু 26 জনকে ধরে আমরা দেখলাম না ভারতে পাঠাইলো। আমরা কি দেখলাম? যে উল্টো উল্টো বাংলাদেশ থেকে, ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। উল্টো আমরা দেখতেছি যেখানে পাঠাচ্ছে তারা, যারা বাংলাদেশের চাপাবাজ, যারা 7 দিনে কলকাতা দখল করতে চান, 3 দিনে দিল্লি দখল করতে চান, 7 সিস্টার খেয়ে ফেলতে চান। এই দেশের যে এক বুইরা খাটাস ছিল, কয়দিন আগে নাকি ফ্রান্সে পালিয়ে গেছে, জানি না সে ফিরে আসবে কিনা। এই হামের যার কারণে এই বাংলাদেশের শত শত শিশু মারা গেল, শত শত শিশু মারা গেল, আমরা দেখলাম শত শত, সবাই নির্বাক। এখন আর এই বুইরা খাটাসটাকে কেউ দোষ দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ এই বুইরা খাটাস ইউনুস মনে হয় যে কারো তো নবী রাসূল, কারো খুদা, কারো আব্বা, মানে কত কিছু যে লাগে, কারো জ্যাঠা, কারো দাদা। কাগজপত্রে বাংলাদেশ সরকারের হিসাবে 600-700 মারা গেছে, আর বেসরকারি ভাবে সেটা তো হিসাবই নাই যে কতজন মারা গেছে। কারো কারো মতে হাজার হাজার, কয়েক হাজার মারা গেছে, আর কয়েক লক্ষ হামে আক্রান্ত, তার মানে আরো মারা যাবে। কিন্তু ডক্টর ইউনূসকে পালিয়ে যেতে দেওয়া হলো। কারা পালিয়ে যেতে দিল? আমার ভাবির পোলারা। কারা পালিয়ে যেতে দিল? জামাতে ইসলাম। কারা পালিয়ে যেতে দিল? বিএনপি। কারা পালিয়ে যেতে দিল? এই দেশের বুদ্ধিজীবীরা। মানে অন্যেরা যদি সন্ত্রাস দমন করে সেটা খুন হয়ে যায়, আর ডক্টর ইউনূস খুন করলেও সেটা খুন হয় না, সেটা হয় আর কি, তাই না? আপনারা তো তাই মনে করেন। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এবার আসি যে অনুপ্রবেশকারী, এই যে যারা বলতেন যে, আমি যখন বলতাম যে 50 লক্ষ মিনিমাম রয়েছে বাংলাদেশে, আমার কি না গালাগালি করতেন আপনারা। তো এখন কারা? এখন কারা ওইখানে? এখন এরা কারা আসতেছে? এখন তো সীমান্তে এখন কারা আসতেছে? ভারত থেকে কি ভারতীয়রা আসতেছে না পাকিস্তানেরই আসতেছে? অবশ্য পাকিস্তানি, কারণ বাংলাদেশ তো এখন পাকিস্তানি। কারা আসতেছে এখন?
যাই হোক, একটু তরমুজ খেয়ে নেই আর কি। প্রিয় দর্শক, তরমুজ দেখলে আমার লোভ সামলে রাখতে পারলাম না আর কি, যদিও দৃষ্টিকটু দেখা যায় খাওয়ার জন্য। আমি জানি এটা দৃষ্টিকটু দেখা যায়, কিন্তু আসলে লোভ সামলাতে পারলাম না। শোনেন, এই যে যারা আমার সাথে বিরোধিতা করেছিলেন, এমনকি কলকাতার তৃণমূল এবং চিঙ্কু মামেরা বলেছিল যে বাংলাদেশে একটাও নাকি ঘুষপেটি নেই, একটাও নাকি অনুপ্রবেশকারী নেই। এটা কলকাতার চিঙ্কু মামার তৃণমূলেরা বলেছিল। কি এখন এগুলা কারা কারা আসে? এখন কারা কারা আসে? এখন কারা আসতেছে? এখন কারা আসতেছে? একটা ঘুষপটিয়া না, তাহলে এই যে সীমান্তে শত শত হাজার হাজার আসতেছে, লাইভ টিভিতে দেখাইতেছে। এরা কারা? এরা কি সেই চিঙ্কু বাম এবং তৃণমূলের যাদের খালা শ্বশুর না খালু শ্বশুররা, খালা শ্বশুর আর খালা শাশুড়িরা আসতেছে? এখন কারা আসে? যারা বললেন একটা ঘুষপটিও বাংলাদেশ থেকে ঢুকে নাই, যে সমস্ত চিঙ্কু বাম, হিন্দু মুসলমান চিঙ্কু বাম যারা আছে, তৃণমূল চাপা তো খুব মারলেন। এখন কারা আসে? এখন যারা ঠেকান বলেন এগুলো ঘুষপেটি না, এগুলো বাংলাদেশি না, আপনাদের আত্মীয় স্বজন, ঠেকান না কেন? আমরা যখন বলেছি বাংলাদেশের লোকজন তো খেপেছেই, খোদ ভারত কলকাতার লোকজনও খেপতো, যেগুলো একটা ঘুষপেটিয়া না, একটা অনুপ্রবেশকারী না। তো এরা এখন কারা আসতেছে বাংলাদেশে? সবচাইতে হাস্যকর একটা বিষয় দেখেন এবং বিপজ্জনক একই সাথে, একজনেরও কিন্তু ভারতের প্রতি সিম্পেথি নাই। মানে বিষয়টা এরকম, যেমন আমি গেছিলাম আমার বাইর করে দিলি কে, বিষয়টা এরকম। একজনের কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ নাই। এই যে মানুষগুলো কি বল, বেশিরভাগই কাজের লোক, বেশিরভাগই দিন মজুর। বাংলাদেশ নাকি এত ধনী, কি হে বাঙ্গুরা, ওই বাংলাদেশ নাকি, ভারত নাকি হাগে মুতে রাস্তা খায় গরুর মুখ। সেই দেশের মুসলমানরা গিয়ে কি কাজ করে ওখানে গিয়ে? তো কাজের লোক সব, ঘটনা কি? কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 8 বছর, কেউ 1 বছর, মানে 10-12 বছর, 30 বছর যাবত কেউ থাকতেছে এখানে। এবং তারা ভোটও দিয়েছে, এই অনুপ্রবেশকারীরা ভোটও দিয়েছে, তারা স্বীকার করেছে। কুমিল্লা থেকে চলে গেছে কেরল, কল্পনা করতে পারেন? কুষ্টিয়া থেকে চলে গেছে কেরালায়, চিন্তা করতে পারেন যে কোথায় কুষ্টিয়া, কোথায় কুমিল্লা, সেখান থেকে চলে গেছে কেরালায় 4টেখানি দূর, সেখানে চলে গেছে অবৈধভাবে। তারা কাগজপত্র বানিয়ে ফেলেছে, আধার কার্ড বানিয়ে ফেলেছে, ভোট দিয়েছে, প্যান কার্ড বানিয়েছে। কল্পনা করতে পারেন? একটাও কিন্তু ভারতের পক্ষের মানুষ না, একটাও না। এই যারা এখন আসতেছে বা যারা ওইখানে অবৈধভাবে গিয়েছে, একটাও কিন্তু ভারত প্রেমী না। এরা যদি ভারত প্রেমীও হতো তাও দুইখান কথা ছিল, সবগুলো কিন্তু ভারতের জন্য বিষাক্ত, ভারতের জন্য পুরা গুখরাসা, ভারতের জন্য এরা সর্প। তারাই কিন্তু ওইখানে গিয়ে থাকতো। এরা প্রত্যেকটা কিন্তু ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী, কিন্তু থাকতো ভারতে, কাজ করতে হিন্দু বাড়িতে। আজকে তাদের বের করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখন বুঝতে পারছেন তো যে কেন এরা মমতা ব্যানার্জির এত পক্ষে, কেন এত তৃণমূলের পক্ষে, কেন সিপিআই এদের পক্ষে। কারণ এদের ভোটগুলো কাদের পক্ষে? নিশ্চয়ই এরা বিজেপিকে ভোট দিত না। এখন একটা বিবৃতি দিতে দেখেছেন, বরং কিছুদিন পরে দেখবেন এই বামপন্থীরা, তৃণমূলেরা মানবাধিকার সংস্থানের সীমান্তে দাঁড়াবে, যাতে এদের বের করে দিতে না পারে। দেখেন আপনি, এটা দাঁড়াবে, এটা ঘটাবে তারা যখন আরেকটু বড় পরিসরে, বৃহৎ আকারে এদের পাঠানো, লাখে লাখে পাঠানো শুরু করবে। যখন কাতারে কাতারে পাঠানো শুরু করবে, দেখবেন এই বামপন্থীরা, তৃণমূলেরা, এই চিঙ্কু বামেরা মিছিল করবে, এদের পাঠানো যাবে না। আর যারা গিয়েছে একটাও কিন্তু ভারত প্রেমী না, হিন্দু প্রেমী তো প্রশ্নই আসে না, বিদ্বেষী। তারা সেখানে খেয়েছে, পড়েছে। এক নারীকে দেখলাম 15 বছর যাচ্ছে লক্ষ্মী ভান্ডার পেয়েছে। কি বুঝলেন? বাংলাদেশ থেকে একজন নারী পশ্চিমবঙ্গে গিয়ে লক্ষ্মী ভান্ডার নিয়েছে, তো 15 বছর। এখন বুঝতে পারছেন তো এরা কেন?
কলকাতার কোনো কোনো অঞ্চল আমি যখন হাঁটতাম হিন্দুরা ভয় পেত, তো ভাই দিকে আমি যাই, মোটর সাইকেল নিয়ে তাড়াতাড়ি বিদায় হইত মুসলমানদের দেখে। বুঝতে পারছেন তো? বাংলাদেশে এমন কোন গ্রাম আছে যে হিন্দুদের থেকে ভয়ে চলে যায় বাংলাদেশের মুসলমান? নাই, পৃথিবীর কোথাও এটা নেই। উল্টো হয়। এই যে অনুপ্রবেশকারী যারা, তাদের আপনি আলাদা সাক্ষাৎকার নেন বাংলাদেশে আসার পরে, ভারত সম্পর্কে তাদের ধারণা কি? সবগুলো ভারতের গালিগালাজ করবে। দেখবেন বাংলাদেশের টিভি, বাংলাদেশের পত্রিকা 2-4 দিন কথা বলে নেই, লজ্জায় শরমে। বুঝতে পারছেন? কারণ কিভাবে বলবে এগুলো, নিউজ কিভাবে করবে? কারণ সারাদিন গালি দেয়, ভারত হলো মুতখুর, গরুর মুত খায়, ভারতের লোকজন হাগে মুতে রাস্তায় ঘাটে জঙ্গলে। সেই ভারতে গিয়ে বাংলাদেশে মুসলমান চাকরি করে সংসার চালায়। আমি আপনাদের বারবার বলতাম না যে মিনিমাম 50 লক্ষ মানুষ সরাসরি ভারতের গিয়ে কামাই করে খায়? এই দেশের উপরে তাদের কোনো, এই দেশের উপরে তাদের কোনো দায়বদ্ধতা নেই। মানে বাংলাদেশে কে দেয়? কারা দেয় এই সুযোগ? এই ভারতে এরা কার সাহসে যায়? কারা এদের কার্ড বানিয়ে দেয়? এই যে পশ্চিমবঙ্গে যে বাংলাদেশের মুসলমানদের কাগজপত্র বানানোর জন্য যে লোক আছে, এখন তো বুঝতে পারছেন এটা একটা ব্যবসা, বিশাল ব্যবসা। লক্ষ লক্ষ মানুষকে তারা বাংলাদেশের আধার কার্ড, বাংলাদেশিদের আধার কার্ড, প্যান কার্ড এগুলো বানিয়ে দেয়, ভোটার কার্ড পর্যন্ত বানিয়ে দেয়। সেটা তো আপনারা সাক্ষাৎকারে শুনেছেন। কিন্তু বাংলাদেশের মিডিয়া সেটা কয়েকদিন পরে বলেছে, কারণ তারা বেজায় লজ্জা পেয়েছিল, শরম পেয়েছিল। এখন তো আকাশের চাঁদ উঠেছে, এখন আর উপায় নেই, তাই বাংলাদেশ এখন নিউজ করতেছে বা নিউজ করতে বাধ্য হচ্ছে। ওই এখন কোথায়? এখন যে ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া দখলকারীরা এখন কোথায়? কিরে বাঙ্গ মৌলবীরা, এখন তারা কই? এই যে তোদের যে বাপ ভাই খালা মামা চাচা ভাইস্তে বাইকনারা যে পালে পালে আসতেছে, এখন কথা বলছ না কেন? কোন মুখের ভারত বিরোধিতা করে? আমি বলেছি না যে 50 লক্ষ মানুষ সরাসরি ভারতের খায়, আর 1 কোটি লোক থাকে বাংলাদেশে, কিন্তু চলে ভারতের চোরা কারবারির উপরে। মানে 1.5 কোটি মানুষ সরাসরি ভারতের উপর চলে। বারবার বলেছি না আপনাদের, এখন প্রমাণ পেয়েছেন তো? তারপরেও বাংলাদেশের লোকেরা চাপার চোটে আপনার ধারে কাছে যাইতে পারবেন না, চাপার চোটে এখনো যাইতে পারবেন না। আপনি ঘাওরা, এমন ঘাওরামি করবে আপনি ধারে কাছে যাইতে পারবেন না। আপনি জিজ্ঞাসা করেন, কোনো জবাব নেই। কি বাঙ্গুরা, কি জামালপুরের বাঙ্গু, ময়মনসিংহের বাঙ্গু, কুমিল্লার বাঙ্গু, রাজশাহীর বাঙ্গু, কুষ্টিয়ার বাঙ্গু, ঢাকার বাঙ্গু, কি খবর টাঙ্গাইলের বাঙ্গু? চাপা যে মারলা, আমি নাকি মিথ্যা কথা বলি? এখন কারা আসে? পালে পালে কারা আসতেছে? সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, বাংলাদেশের মুসলমানরা যেমন 95% যেমন ভারত বিরোধী, হিন্দু বিরোধী, হিন্দু বিদ্বেষী, মিনিমাম 90%। আচ্ছা ধরলাম আরো কমাইলাম 80%। 80% মুসলমান সরাসরি ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী। আপনাদের বারবার বলেছি এগুলো রাখেন, এরা তো বাংলাদেশে থাকে। যারা এতদিন খেয়ে পরে আসলো এদের সাক্ষাৎকার নেন, এদের সাক্ষাৎকার নেন না আপনি। দেখেন এরা ভারত সম্পর্কে কি ধারণা রাখে, হিন্দু সম্পর্কে কি ধারণা রাখে, এদের সাক্ষাৎকার নেন। কোন অংশে জঙ্গিবাদীদের চাইতে, পাকিস্তানিদের চাইতে কম খারাপ ধারণা রাখে না ভারত সম্পর্কে। এরাও দিনে এরা কিন্তু খায় ভারতে, থাকলো ভারতে এতদিন, এবং দেখেন কান্নাকাটি, ভালো মতো থাকতে পারতো, বাংলাদেশে কাজকর্ম নাই। লজ্জা করে না আপনাদের? আপনারা যারা বলেন ভারতে নাকি মানুষ যে খেয়ে এসেছেন না, খেয়ে যে গিয়ে খাবেন বলেন ভারত সম্পর্কে, একটা আন্ডা একটা ডিম 2 জনে খেলাম, কি 2টো ডিম 5 জনে খেলাম, গল্প করে। তো সব দিক কাজ করতে যায় সব বাংলাদেশি। ঘটনা কি? ঘটনাটা কি? সব বাংলাদেশি ভারতে গিয়ে চাকরি করতে যায় কেন? 10টা ভারতীয় খেতে দেখলাম না তো বাংলাদেশে এসে চাকরি করে। ওদের ডাকলেও তো পাওয়া যায় না। আমি ত্রিপুরা এবং কলকাতা থেকে 2 জন কারিগর নিয়ে আসতে চাইছিলাম বাংলাদেশে, তাদের বেতন ডাবল দিতে চাইছি, তারপরেও তারা বাংলাদেশে ইলিগাল আসেনি। আমি বলেছিলাম আপনারা আসেন, আপনাদের বেতন দ্বিগুণ দিব, আপনাদের পুলিশে ধরবে না, সে দায় আমাদের। একজন আসেনি। শেষে বলছে ভিসা করে আসেন, টুরিস্ট ভিসা করে আসেন, আপনাদের দ্বিগুণ বেতন দিব, তাও বাংলাদেশে আসেন। আর ওখানে কাজ করার জন্য কলকাতায় যায়, কাজ করার জন্য কেরালা যায়। আপনাদের যে আমি বলতাম দিল্লি নয়ডাতে আমি নিজের চোখে দেখেছি, এমনকি জামালপুরের মানুষ পর্যন্ত পেয়েছিলাম। আপনারা বিশ্বাস করেন না? ভারতের বহু মানুষের বাড়িতে, দিল্লি বলেন, কেরালা বলেন, বেঙ্গালোর বলেন, মাদ্রাজ বলেন, কলকাতা বলেন, তারপর আপনার নয়ডা বলেন, দিল্লির আরো হয়তো অনেক জায়গা আছে আমি জানি না,
জয়পুর বলেন, বহু মানুষ আছে বাংলাদেশের নারী পুরুষ সেখানে গিয়ে কাজ করে খেতেছে, লক্ষ লক্ষ মানুষ। এখন তো সব ঘেঁটি ধরে বের করে দিচ্ছে। দেখবেন তাদের বক্তব্যটা এরকম, বিরাট অন্যায় করে ফেলছে, বের করে দেওয়া, একটু কৃতজ্ঞতা বোধ নাই। একটা মুসলমানকে বলতে শুনেছেন ফেরার সময়, আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ, আমরা এখন চলে যাচ্ছি, ভারত আমাদের এতদিন থাকতে দিয়েছিল, এখানে চাকরি করেছি, নিজে খেয়েছি পড়েছি, তারপর সম্পত্তি নিজে খেয়েছি পড়েছি এবং বাড়িতে টাকা পয়সা পাঠিয়েছি, এই জন্য আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ, হিন্দুদের প্রতি কৃতজ্ঞ। একটা মানুষকে বলতে শুনছেন? একটা শুনেন নাই, শুনবেন না। বরং এগুলো প্রত্যেকটা এখন এসে দ্বিগুণ ভারত বিরোধী হবে। এতদিন কিন্তু অবৈধভাবে ভারতে থাকলো, খাইলো, পড়লো, বাচ্চা পয়দা করলো, এখন এই বাংলাদেশের সাথে এখন দ্বিগুণ ভারত বিরোধী কাজ করবে। এরা জামাতে ভোট দেবে, এরা পাকিস্তানের পক্ষে গীত গাইবে, ভারত বিরোধী মিছিলে এরা আগে থাকবে। অমিত শাহজি কি বলেছেন যে যারা ভালোই ভালোই চলে যায় তারা যেন চলে যায়। এটা আমি কিছুদিন আগে দাবি করেছিলাম একটা লাইভে, যে একটা রাস্তা খুলে দেওয়া হোক, তারা যেন চলে আসতে পারে, একটা রাস্তা খুলে দেওয়া হোক, তারা যেন চলে আসে, জেলখানায় না রাখা হয়। দেখলাম অমিত শাহ সেই ঘোষণা দিয়েছেন, তাকে ধন্যবাদ। তিনি বলেছেন যারা ভালোই ভালো বিদায় হও, কোনো মামলা হবে না, থাকলে তোমাদের ক্যাম্পে থাকতে হবে, ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে, বা তোমাদের জেলে থাকতে হবে, মামলা হবে। তো অনেকেই চলে আসতেছে, এটা একটা ভালো কাজ। তো এখন ঠেকেন না কেন? এখন গিয়ে বলেন বাংলাদেশে যে সকল বাংলা, কি মামুনুর হক এখন যাক, জুনায়েদ সাকি এখন যাক, জাহিদ পাড়া এখন যাক, জামাতের আমির এখন যাক, সাংঘাতিক ইলিয়াস এখন যাক, প্যানিক ভট্ট এখন যাক, যারা ভারত দখল করতেছে তারা সীমাতে যাক, গিয়ে এখন বলুক না 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 এগুলো ভারতীয়, এগুলো বাংলাদেশি না, বলুক। ভারত তার বিদেশিদের, তার দেশের ভিতরে থাকা বিদেশিদের ফেরত দিবে, বিভিন্ন দেশে পাঠিয়ে দেবে। আপনার চলে কেন? খাবেন ভারতের, পড়বেন ভারতের, আবার নিজেরাও নিজের দেশের লোকও পাঠাবেন ভারতে। তারপরেও ভারত ভালো না, তারপরেও ভারতের নাম শুনলে গায়ে জ্বালা ধরে, তারপরেও বলেন যে পাকিস্তানে যা চাকরি করেন না কেন? পাকিস্তান তো আপনাদের জন্য ভিসা ফ্রি, ভিসা, পাকিস্তান যান না কেন? জামাল ভিরা পাগলা, সারাদিন ভারতের গালি দিবেন, আবার ভারতে গিয়ে থাকবেন, খাবেন, চাকরি করবেন, বাকরি করবেন, বাচ্চা পয়দা করবেন, কিন্তু পাকিস্তানে যাবেন না ভিসা ফ্রি পাওয়ার পরেও। লজ্জা আছে বাংলাদেশের বাঙ্গুদের তো আসলে লজ্জা নাই। এই যারা পেয়ারা পাকিস্তানি, জামাত ইসলাম এবং যারা পেয়ারা পাকিস্তানি, এদের আসলে লজ্জা নাই। টু শব্দটি করতে দেখছেন? কে বলে কেন যাই, একবার তো বলে নাই তুই ভারতে যাস কেন, ভারতে যাইস না, বলে না, কিন্তু যাতে মাতাল তালে ঠিক। জামাল পিড়ে ভাগলা ডেমের হলে 3টায় বেছে, 5টায় বেছে। তো এই যে অনুপ্রবেশকারী খুব ভালো করেছে বিদায় করে দিতে, সম্ভবত 2-3 কোটি আছে অনুপ্রবেশ, আমার মতো আরো বেশি, 5-6 কোটি হইতে পারে। মানে সারা পৃথিবীর যারা অনুপ্রবেশকারী ভারত এখন আছে 5-6 কোটির কম হবে না। এর মধ্যে বাংলাদেশি সম্ভবত ওই 20 বছর আগে শুনেছিলাম 50 লাখ আছে, তো এখন তো 1 কোটি 1.5 কোটি হইতে পারে। এদের যখন বের করে দিবে তখন কি জবাব দিবে আসিফ শাহ? আপনি দেখেন টু শব্দটি কিন্তু কেউ এখন করে না, সীমাতে যায় পাহারা দিতে। তোমার দেশের লোক তোমার দেশে পাঠিয়ে দিবে, তোমার তো সিট লাগে কেন? আবার জেলে থাকলে বলবে মানে বাংলাদেশের মুসলমানরা কত বড় ভণ্ড, মানে যখন পাঠাই দিবে পাঠাই দেয় কেন, যখন ডিটেনশন ক্যাম্প বানায় জেলে রাখবে রাখলো কেন মুসলমানদের? ওই বাংলাদেশ থেকে ইলিগেল গেছে তারা রাখবে না কেন? মানে বাংলাদেশি সরকারের উচিত ওদের জেলে রাখে, যে তুই গেলি কেন অবৈধভাবে। এগুলো বলতে গেলেই তাহারি ভালো না, এগুলো বলতে গেলে শেখ ফরিদ খুব খারাপ, ভারত ভালো না, অমিত শাহ ভালো না, নরেন্দ্র মোদী ভালো না, শুভেন্দু অধিকারী ভালো না। তবে শুভেন্দু অধিকারী না আসলে এগুলো প্রকাশ হইতো না, এই ভণ্ডামি জ্বালিয়ে একটা আমরা ধরতে পারতাম। যাই হোক, এই যে যারা চাপা মারতেন ভারতের বিরুদ্ধে, আপনার বাংলাদেশের নাগরিক কিন্তু ভারতে গিয়ে থাকে। দৈত্য ইউনূসের ডাকাততন্ত্রে বয়সে সবচেয়ে ছোট এবং ডাকাতিতে সবচেয়ে বড় সদস্য আত্মঘাতী জঙ্গি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা কথা বলেছে, সেটা হলো যে সে কিচেন ক্যাবিনেটের অংশ ছিল না এবং মার্কিনীদের সাথে ইউনূসের যে গোলামির চুক্তি হয়েছে বাণিজ্য চুক্তি নামে, সেই ব্যাপারে সে কিছু জানতো না। তার যে রাজনৈতিক দল এনসিপির সাথেও ইউনূস আলোচনা করেনি এবং সে ধারণা করছে এইটা বিএনপি এবং বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল করেছে এবং সে এটার দায়িত্ব অস্বীকার করেছে। এই ছেলেটার এই স্টেটমেন্টটার সাথে আমি কিন্তু একটা দিক থেকে একমত এবং সেই জিনিসটা আমাদের একটু আলোচনা করা গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে। তারেক রহমানের দল বিএনপি তারা সরকার গঠনের পর আমরা দেখলাম যে ইরান যুদ্ধ হলো আর মানুষ পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে আছে পেট্রোল আর অকটেনের জন্য, যেটা বাংলাদেশ নিজস্ব যোগান দিতে পারে বলেই আমরা জানি। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন এবং এটা নিয়ে আমাদের তেমন কোনো এর বাইরে কিছু শুনিনি। তার মানে সংকটটা তারা কৃত্রিমভাবে তৈরি করেছিল
এটা অবশ্য এক একজন এক এক কথা বলে, কিন্তু সংকটটা যে কৃত্রিমভাবে তৈরি করেছিল অত্যন্ত মোক্ষম একটা সময়ে দাম বাড়ানোর জন্য, এটা কিন্তু এখন অনেক পরিষ্কার হয়ে গেছে। এবং কিছু ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, লিখতে পারে, এই ধরনের কিছু লোক বিএনপিকে সাধুবাদ দিয়েছিল এই জ্বালানি তেলের মূল্য বাড়ানোর পর। অবশ্যই এটা বলবো যে তারেক রহমানের সরকার খুবই স্মার্ট একটা কাজ করেছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতে হলে যে প্রক্রিয়া করেছে তাতে তো পাবলিককে মানে বোকা বানানো গেছে এবং পাবলিক প্রতিক্রিয়া দেখানোরও সুযোগ পায়নি। যদিও প্রক্রিয়াটা নিষ্ঠুর, কিন্তু এটা স্মার্ট সরকারের জন্য। এটা আমি বলবো যে সরকারের দিক থেকে দেখলে এটা ঠিক আছে। যে কোনো সরকার স্মার্ট কাজ করলে সেটাকে সরকারের দৃষ্টিভঙ্গি থেকে ভালো, আমি এটাকে কিছু খারাপ মনে করি না। কিন্তু আমাদের আওয়ামী লীগের সরকার 17 বছরে এই ধরনের কোনো স্মার্ট কাজ কিন্তু করে নাই। অর্থাৎ জনগণের সাথে দিনে দুপুরে প্রতারণামূলক কোনো কাজ কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করেনি। আর এই যে গোলামির চুক্তিটা, এই ব্যাপারে সজীব ভুঁইয়ার যে অভিযোগ, এটাকেও আমার মনে হচ্ছে যে এটা সত্যই হবে সব দিক বিবেচনা করলে, বা সত্য না হলেও কি করা যায়। বিএনপির তরফ থেকে আমি সবসময় বিএনপির কি করা উচিত এই কথাগুলো আমি বলি, যেহেতু আমি একজন বিএনপির শুভাকাঙ্ক্ষী। যদিও আমি বিএনপিকে সমর্থন করি না, আমি বিএনপির কিছু লোকজনকে পছন্দ করি, বাট সেটাও বড় বিষয় না। বড় বিষয় হলো যে বিএনপির যেহেতু একটা বড় জনসমর্থন আছে, এই দলটা বাংলাদেশের যদি একটা পজিটিভ রাজনীতি করে ভালো একটা কিছু করতে পারে, সেটা বাংলাদেশের জন্য তো ভালোই আমার কাছে মনে হয়। কারণ এতগুলো মানুষকে আমরা কি করব, তারা এখানে এসে গালি দিবে যে আমাকে চিন্তা করতে হবে না। চিন্তা তো আমি তাদের জন্য করি না, আমি বাংলাদেশের জন্য চিন্তাটা করি। সজীবের যে এই অভিযোগের সত্যতা এখানে মিলে যে স্মার্টনেসের মাধ্যমে তারা জ্বালানি তেলের দাম বাড়ালো, সেই স্মার্টনেসের মাধ্যমে এই চুক্তিটা তো হতেই পারে সব মিলে। যে এমনও তো হতে পারে তারেক রহমান বা বিএনপি এবং ইউনূস যোগ সাজসে এটাই হতে পারে যে আমরাই কার্যকর করব, যেহেতু আমরা একটা রাজনৈতিক দল হিসাবে ক্ষমতায় আসবো, আমাদের কিছু সমর্থক আছে, আমরা ভোটের মাধ্যমে আসব, আপনি এটা করে দেন, আমরা বাস্তবায়ন করব। ইউনূসও বলতে পারে হ্যাঁ, দোষ আমার ঘাড়েই যাক, আমি করে দেই, তুমি এসে বাস্তবায়ন করো। পুরো প্রক্রিয়াতে খলিল জড়িত, এটা ঘটার সম্ভাবনাই কিন্তু এখন খুব বেশি মনে হচ্ছে। এবং তারেক রহমান খুব দ্রুত একেবারে বাংলাদেশের কোনো বড় কাজ করার আগেই কিন্তু তারেক রহমান বড় কাজ কি খাল খনন করেছে, এটা নিয়ে অনেক হাসাহাসি আছে। 10 দিনে সব খাল খনন করে ফেলেছে। এত বড় বাড়ি, তার সবচেয়ে বড় কাজ কিন্তু এখন তো তারেক রহমানের সরকারের 100 দিনের কাজকর্ম নিয়ে হিসাব করছে। যদি আমি কোনো ভিডিও তৈরি করতে চাই, আমি কি নিয়ে করব বা কি নিয়ে লেকচার দিব, কিচ্ছু তো নাই। কিন্তু একটা কাজ আছে তার 100 দিনে, এই একটা কাজ যে সে বাণিজ্য চুক্তির অধীনে যে তাদের মার্কিনীদের থেকে যে জিনিসপত্র কেনার যে বাধ্যবাধকতা, সেটা পূরণে প্রথমেই এই সরকারের আমলে 14টা বোয়িং কেনার চুক্তি হয়ে গেল। পুরো অবস্থার দৃষ্টি মনে হয় যে তারেক রহমান এবং ইউনূস এবং এদের দুজনের মধ্যে ইন্টারফেস হিসাবে খলিল, এরা এটা এমন ভাবে করেছে যে ইউনূসের ঘাড়ে দোষটা যাবে। বাংলাদেশের মানুষ ইউনূসকে দোষী ভাবলো, ইউনূসকে শয়তান ভাবলো, ইউনূসকে ইবলিশ ভাবলো, ইউনূসকে রক্তচোষা ভাবলো, ইউনূসকে সুদখোর ভাবলো। এগুলো থেকে ইউনূসের কিছু এসে যায়? আমরা আজ পর্যন্ত দেখেছি জনমতে ইউনূসের কোনো কিছু এসে যায় না, এটা তো আমাদের কাছে পরিষ্কার। কিন্তু তারেক রহমান তো সেই রিস্ক নিতে পারেন না, উনি রাজনীতিবিদ, ওনার দল আছে, ওনার জনসমর্থন আছে। কাজেই এটা যে যোগসাজশে হয়েছে, কি হয়েছে আমি সেটার চেয়েও বড় কথা হলো যে সব এখন পর্যন্ত যা কিছু হয়েছে এটা কিন্তু যথেষ্ট যৌক্তিক। যে তারেক রহমান নিজের স্কন্ধে দোষটা নিতে চাননি, ইউনূস যাতে এটা ভাগ করে নিতে পারে, কিন্তু এটা পুরোপুরি বিএনপির ইচ্ছাতেই হয়েছে। জামাতও এখানে অবশ্য তখন অবস্থাটা এমন, খলিল সাহেব যেটা বলেছে ওটা কিন্তু সত্য কথাই, যে বিএনপি এবং জামাতের সাথে আলোচনা করে কিন্তু ইউনূস এই চুক্তি করেছে। কিন্তু অতিরিক্ত যেটা বোঝা যায় যে তারেক রহমান বা তার দল এটা বুদ্ধি করে যাতে জনগণ তাদের উপর না খেপে, ইউনূসের উপর খেপে, সেটা ইউনূসকে দিয়ে করিয়েছে। আর ইউনূস তো জানে যে তার উপর মানুষ এমনিও খেপা, অমনিও খেপা। ইউনূস যদি সময় থাকতে বাংলাদেশ থেকে পালিয়ে না যেতে পারে, ইউনূসের কি অবস্থা হবে সেটা আসলে ওই চুক্তি করুক বা না করুক, ইউনূস যদি এই চুক্তিটা না করেও যা কিছু করেছে, ধরুন চুক্তিটা ইউনূস করলোই না, তাহলেও ইউনূসের যে অবস্থায় স্বাধীন বাংলাদেশে হবে ভবিষ্যতে বা হতো, সে চুক্তি করার পর আর বাড়তি তাকে কি করা যাবে, তাই না? আপনি যদি একবার রাষ্ট্রের বিরুদ্ধে আপনি একটা অপরাধ করেন, যেটাকে ট্রেজন বলে, সেটা তো একবার করলে ফাঁসি, তাই না, আমাদের দেশের শাস্তিতে। তা আপনি ইউনূসকে কয়বার ফাঁসি দিবেন? 87 বছর, 85, 86 বছর বয়সের একটা মানুষ। ইউনূসের জন্য এই বাড়তিটুকু একা শেয়ার করা কিন্তু কোনো ব্যাপার ছিল না।
মাঝখান দিয়ে তারেক রহমান বেঁচে গেলেন, এখন উনি এগুলো বাস্তবায়ন করছেন আর আশা করছেন যে মানুষ ইউনূসের উপর খেপছে। হ্যাঁ, মানুষ ইউনূসের উপরও খেপছে। আমি নিজেও কিন্তু তারেক রহমানের সরকার নিয়ে সমালোচনা করতে চাই না, দোষ দেখলেও সেদিকে তাকাই না, কারণ হলো যে আমি বিএনপির শুভাকাঙ্ক্ষী, আমরা ইউনূসের দোষগুলোই বেশি বেশি বলি। কিন্তু তারেক রহমান কি স্মার্টনেস উনি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে দেখালেন, একই স্মার্টনেস দিয়ে কি উনি মার্কিনীদের সাথে এই চুক্তির যে রিপারকাশনস হতে পারে বাংলাদেশে ভবিষ্যতে, এটার যে বাংলাদেশ যেভাবে এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, কতটুকু ক্ষতিগ্রস্ত হবে এটা অচিরেই বোঝা যাবে 2-4 বছরের মধ্যে। সেখান থেকে তারেক রহমান কিভাবে বাঁচবে? কিন্তু একটা জিনিস পরিষ্কার যে 24-এর জঙ্গি উত্থান যারা করেছে, সেই এনসিপি, জামাত, হেফাজত, বিএনপি, ইউনূস, এরা কিন্তু একজোট হয়ে এদের আর উপায়ও ছিল না, এটাও সত্য কথা। তারা যাদের সহযোগিতায় এই জঙ্গি উত্থানটা করেছিল, সেই মার্কিনীদের সাহায্য, মার্কিনীদের প্রোটেকশনে, অর্থাৎ তাদের সুরক্ষার মধ্যে যাওয়া ছাড়া কি তাদের আর কোনো উপায় ছিল তারেক রহমানদের? আমার কিন্তু সেটাও মনে হয় না। এটা ভীষণ বড় একটা জুয়া খেলা কিন্তু সবার, যে মার্কিনীরা তাদেরকে সুরক্ষা দিয়ে রাখবে। এটা অন্য বিদেশি শক্তি না, মানে বাংলাদেশের মানুষ তাদের উপর ক্ষুব্ধ হলে তাদের সুরক্ষাটা আসবে মার্কিনীদের কাছ থেকে। কিন্তু এইভাবে সুরক্ষা পায়, এরকম পাওয়া যায় কতদিন, সেটা নিয়ে তারা কিন্তু ভাবে নেই। তারা ভেবেছে যে আপাতত বিজয় লাভ করি, শেখ হাসিনা সরকারকে পরাজিত করি, নিজেরা ক্ষমতা দখল করি, তারপরে আমরা নিজেরা নিজেদের পথ বের করে নিব। 2 দিন আগে তৌহিদ হোসেন বলল না যে তারেক রহমানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ চীন, ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমান দূরত্ব বজায় রেখে সম্পর্ক রক্ষা করা। এইটা তারেক রহমান কিভাবে করবে? যে 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 এটা করার তো আসলে আমি আর কোনো সুযোগ তার সামনে দেখি না। আর তারেক রহমান এখন এটাকে বিপদ মনে করছে না। বিপদ আসলে তারেক রহমান কি করবে? আরেকবার বিদেশে চলে যাবে? এখন তারেক রহমানের জন্য এখান থেকে বের হয়ে আসারও কি কোনো পথ আছে? অবশ্যই আছে, বা ছিল। সেটা হলো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে সমঝোতা করা এবং বাংলাদেশের মানুষকে পেছনে নেওয়া। এটা নিতে পারলে কিন্তু এই মার্কিন বাণিজ্য চুক্তির যে বিপদ বা এটা থেকে আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হব, সেইটা থেকে কিন্তু তারেক রহমান বাংলাদেশকে রক্ষা করতে পারত। তারেক রহমান সেই দিকে হাঁটার কোনো সম্ভাবনা আছে বলে এখন আর আমার কাছে মনে হচ্ছে না। যাও, ভবিষ্যতে আমাদের এটা দেখার বিষয় হবে যে এগুলো থেকে কিভাবে 24-এর জঙ্গি কোয়ালিশনের এসব সদস্য বের হয়ে আসে। সজীব ভুঁইয়া জাতীয় যেগুলো আত্মঘাতী জঙ্গি আছে, ওরা যে অপরাধ করে ফেলেছে, এটা তো মৃত্যুদণ্ডের সাজা ওদের জন্য প্রস্তুত আছে। কিন্তু তারপরে এই তরুণগুলার জন্য আমাদের আসলে ভাবতে হবে। আমি এর আগে যে লেকচারটা দিয়েছি সেটা ফরহাদ মজহারের উপর। এই যে তরুণ মেধাবী, এদেরকে তো আসলে বাংলাদেশের এই যে বয়স্ক লোকগুলাই কিন্তু এদেরকে বিপথে নিয়েছে। এটা কিন্তু মাহফুজ আলমও বলেছিল। মাহফুজ আলম বলেছে যে এদের কথা শুনলে বোঝা যায় এরা এদেরকে যে বিপথে পরিচালিত করেছে গডফাদাররা। তবে সময় যত আসবে এরা কিন্তু এগুলো অনেক বেশি স্বীকার করবে এবং অনেকের দোষ দিতে থাকবে ধীরে ধীরে বিপদ যখন দেখবে। আর এই সজীব ভুঁইয়া সহ অনেকে কিন্তু ইউনূসের থেকে দূরত্ব বজায় রাখা, মানে একটা ডিস্টেন্স তারা ক্রিয়েট করার চেষ্টা করলো সেফটি হিসাবে। আমরা প্রথমে সাখাওয়াতকে দেখলাম, পরে সবচেয়ে বদমাশ যেটা এই ক্যাবিনেটে যেটা ছিল সে আসিফ নজরুলকে দেখলাম, ফরিদাকে দেখলাম, ফরহাদ মজহারের ওয়াইফ, তারপরে তৌহিদ হোসেনকে দেখলাম, সজীব ভুঁইয়াকে দেখলাম। আর সজীব ভুঁইয়া আবার আরেকজনের নাম বলেছিল, ফজলুল কবির খান। সেও নাকি বলেছে যে এই চুক্তির যখন হয় মার্কিনীদের সাথে এটা সম্পর্কে সে কিছু জানে না। ফজলুল কবির কিন্তু আবার এইসব ব্যাপারে কিন্তু একটা অভিজ্ঞ লোক, আমাদের জেনিভা মিশনে ইকোনমিক মিনিস্টার ছিল, তাছাড়া সে অর্থনীতিটা ভালো বোঝে। কিন্তু এই ফজলুল কবিরকে দেখলাম যে ফজলুল কবিরকে আমি অনেক আগে দেখেছিলাম, এই 20-22 বছরে এই লোকটা একেবারে রেডিক্যালি একটা জঙ্গিতে পরিণত হয়ে গেছে। ইউনূসের ক্যাবিনেটে যারা খুব কনফিডেন্টের সাথে দীর্ঘদিন ক্ষমতায় থাকার আশা ব্যক্ত করত, তাদের মধ্যে কিন্তু এই ফজলুল কবির অন্যতম ছিল। সেই ফজলুল কবিরও বলছে যে সে কিন্তু এই চুক্তির ব্যাপারে কিছু জানে না। যা হোক, কোনো কিছুই এদের কাউকে সুরক্ষা দেবে না এবং এদের মধ্যে পাল্টা দোষারোপ করা, এগুলাই ভবিষ্যতে বাড়তে থাকবে আর কি। আর তারেক রহমানের সরকারের জন্য সব দিক থেকে আসলে কড়া বিপদ। বিএনপির বন্ধুদের আমাকে গালি দেন, সমস্যা নেই, কিন্তু আপনারা কিন্তু একটু চিন্তা ভাবনাটা একটু বাড়ান। আপনাদের আর কিছু বলার আমার নাই, শুধু চিন্তা করুন। আসলে সবচেয়ে ভালো যেটা মনে করেন সেটা আপনারা গ্রহণ করুন। তবে আপনারা যদি আপনাদের চিন্তা এই যারা টিভিতে আপনাদের হয়ে টক শো করে তাদের উপর ছেড়ে দেন, আপনাদের বিপদ আরো বেশি ত্বরান্বিত হবে এবং আপনারা আরো বেশি দিশাহারা হয়ে যাবেন। ইউনূস ফ্রান্সের 20 জনের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই দলে ছিলেন আলোচিত ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, সেছাড়াও আরো অনেক লোক ছিল। এবং এই বৈঠকের পর বা আগে বা পরে ইউনূস বাংলাদেশে কয়েকজন অবসরপ্রাপ্ত বা বরখাস্ত সামরিক কর্মকর্তার সাথে ভার্চুয়ালি বৈঠক করেছে
এবং ইউনুস ফ্রান্সে প্যারিসে বসে আপনার কিছু সন্দেহজনক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে। তাদের একটা হলো রাশিয়ার ওয়েগনার গ্রুপ, অন্যটা হলো আয়ারল্যান্ডের আইরিশ রিপাবলিকান আর্মি, IRA। এদের কিন্তু প্রচুর গুপ্ত ঘাতক আছে। তো ওয়েগনার গ্রুপেরও গুপ্ত ঘাতক আছে, আপনি জানেন, IRA-রও আছে। এখন ফ্রান্সে বসে সে এই 20 জনের সঙ্গে বৈঠক করছে, সাবেক বা বরখাস্তকৃত সেনা অফিসারদের সঙ্গে কথা বলছে, এবং যারা ভাড়াটে খুনি, সহজ কথায়, এদের সঙ্গে যোগাযোগ করছে। সেটা কেন? বিএনপির বিরুদ্ধে আমরা জানি না, কিন্তু বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর কোন ষড়যন্ত্র ইউনুস করছে, আপনি নিশ্চিত থাকুন। এবং ইউনুস বিজয়ীর বেশে বাংলাদেশে অটোমান সুলতানের মতো আবার ক্ষমতায় ফিরে আসবে, এবং সেটা দীর্ঘমেয়াদী। এটা বিএনপিও জানে না, বোঝে না, বুঝলেও বিএনপি ভাবছে না। কিন্তু আমি আপনাকে বলে দিলাম, ইউনুস ক্ষমতায় ফিরে আসছে। এবং আজ দেখুন ইউনুস, আহ, ও আসলে কেমন লোক, এটা তো আর নতুন কিছু না। গ্রামীণ ব্যাংকের MD পদ পাওয়ার জন্য সে কি না করেছে। তো তখনই 18 মাস একটা দেশের মোটামুটি মালিক, সে বিপুল পরিমাণে অপকর্ম করেছে এবং সবকিছু করেছে। তো যারা মনে করেছেন যে সে চুপচাপ নীরবে ফ্রান্সে চলে গেছে, চুপচাপ চলে যাওয়ার লোক ইউনুস। আর মূলত ইউনুস একটু কনজারভেটিভ, রক্ষণশীল। সে এই দেখা সাক্ষাৎ গুলো অফিসেই করে। কিন্তু 28 তারিখে ইউনুস ফ্রান্সে 20 জনের সঙ্গে বৈঠক করেছেন, এবং সেই দলে ছিলেন আলোচিত ইউটিউবার পিনাকি ভট্টাচার্য। সেছাড়াও আরো অনেক লোক ছিল। এবং এই বৈঠকের পর বা আগে বা পরে ইউনুস বাংলাদেশে কয়েকজন অবসরপ্রাপ্ত বা বরখাস্ত সামরিক কর্মকর্তার সাথে ভার্চুয়ালি বৈঠক করেছে। এবং সেই বৈঠকগুলো অন্তত পক্ষে কয়েকটাতে, এটার নাম বললাম, সে উপস্থিত ছিল। তার মানে ইউনুস যে 20 জনকে নিয়ে বৈঠক করেছে, আর পিনাকি যে কি জিনিস, সেটা তো আমরা সবাই জানি। মানে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য একটা হলো এই অ্যানার্কিস্ট ফারহাদ মজহার, আর একটা এটা পিনাকি। এগুলোর কাজই হলো বাংলাদেশে দাঙ্গা বাঁধিয়ে রাখা, ঝামেলা বাঁধিয়ে রাখা, বাংলাদেশকে অশান্ত করে রাখা। কারণ এই দুজনই, আপনি খুব ভালো করে লক্ষ্য করবেন যে এরা আসলে ভারত বিদ্বেষী না, ঠিক, এরা আসলে বাংলাদেশ বিরোধী। তো এই বৈঠকগুলোর পর যেটা বললাম 20 জনের, তারপরে এই যে সেনা অফিসারদের সাথে কথাবার্তা ইউনুস করেছে, এবং ইউনুস ফ্রান্সে প্যারিসে বসে আপনার কিছু সন্দেহজনক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে। তাদের একটা হলো রাশিয়ার ওয়েগনার গ্রুপ, অন্যটা হলো আয়ারল্যান্ডের আইরিশ রিপাবলিকান আর্মি, IRA। এদের কিন্তু প্রচুর গুপ্ত ঘাতক আছে। তো ওয়েগনার গ্রুপেরও গুপ্ত ঘাতক আছে, আপনি জানেন, IRA-রও আছে। এখন ফ্রান্সে বসে সে এই 20 জনের সঙ্গে বৈঠক করছে, সাবেক বা বরখাস্তকৃত সেনা অফিসারদের সঙ্গে কথা বলছে, এবং যারা ভাড়াটে খুনি, সহজ কথায়, এদের সঙ্গে যোগাযোগ করছে। সেটা কেন? মানে ভাড়াটে খুনির সাথে তো আর কোনো ক্ষুদ্র ঋণের কোনো সম্পর্ক নাই, কোনো কিছুরই সম্পর্ক নাই। তার মানে ইউনুস একটা ষড়যন্ত্রের মধ্যে আছে, এবং সেই ষড়যন্ত্রটা হলো -2। -2 মানে আওয়ামী লীগ বিএনপি নয়, -2 মানে তারেক রহমান, শেখ হাসিনা। জি, এদেরকে মাইনাস করে দিলে তার দলের অস্তিত্ব থাকবে না। জনগণের কাছে এটি আসলে বিশ্বাসযোগ্য করে তোলার মতো আপনি কোন জনগণ তো জন জনগণ তো সবসময়, আমাদের দেশের জনগণ তো খুব সরল সহজ। 24-এ যখন ইউনুস স্নাইপার রাইফেল বাহিনী নামালো,
জনগণ কি বুঝেছে? শেখ হাসিনা নামিয়েছে। জনগণ তো এই কথাও বলেছেন বাংলাদেশে যে হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে, কিন্তু হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করার জন্য যেই ধরনের প্রশিক্ষিত লোক, সেটা তো বাংলাদেশে নাই, সেটা পাকিস্তানে আছে। তাহলে পাকিস্তান থেকে তো এসেছিল স্নাইপার বাহিনী এই বাংলাদেশে, আর স্নাইপার রাইফেল গুলো পাকিস্তান থেকে এসেছিল। সেটা আমার কাছে তো, আমরা ব্রিক থেকে একটা তদন্ত করছি, আমরা রিপোর্ট প্রকাশ করবো 2-3 সপ্তাহের মধ্যে। কাজে ইউনূস যে প্রান্তে গিয়ে হঠাৎ করে সক্রিয় হয়ে গেছে, হঠাৎ করে এই যে আমি বললাম যে অবসরপ্রাপ্ত এবং বহিষ্কৃত সেনা অফিসার সাথে কথা বলছে, যেই পিনাকি ভট্টাচার্য কিছুদিন আগেও ইউনূসের 14 গোষ্ঠী উদ্ধার করেছে গালাগাল করে, সেটা তো আপনি জানেন। এখন তাকে নিয়ে বৈঠক, মানে এই সমস্ত এরা সবাই এক বৃন্তে একই সূত্রে গাঁথা সব ষড়যন্ত্রকারী। এরা এখন নতুন ষড়যন্ত্র করছে। মানে সেই ষড়যন্ত্রটা আসলে কি এই মুহূর্তে তাদের যে গোল সেটি কি? আহ ইউনূস ইউনূস বাংলাদেশে ফিরে আসতে চায় ক্ষমতায়, বাংলাদেশের ক্ষমতার মসনদে ফিরে আসতে চায়। এবার আর যেন কোনো নির্বাচনের জন্য চাপ না থাকে, এবার আর যেন কোনো তাকে চাপ দেওয়ার মতো কেউ না থাকে। তাহলে সেটার জন্য একমাত্র পথ হলো -2, সহজ করে শেখ হাসিনাকে মেরে ফেলা, তারেক রহমান সাহেবকে মেরে ফেলা। এবং না, এটা এখন তারা তিনি যদি আন্তর্জাতিক গুপ্ত ঘাতকদের সাথে বৈঠক করে থাকেন, ওয়েগনার গ্রুপের কথা বলছেন বা আইরিশ গুপ্ত ঘাতকদের কথা বলছেন, আহ, তারা তাদের টার্গেটটা কি? শেখ হাসিনা এবং তারেক রহমান দুজনকে শেষ করে দেওয়া। এখন তারেক রহমান তো বাংলাদেশে না, রয়েছেন, সে কিন্তু আরো তা তো না। আরো ব্যাপক। ওয়েগনার গ্রুপ বা আইআরএ কি দিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে পারে? আর বাংলাদেশে তো আমি বললামই, কিছু অবসরপ্রাপ্ত এবং বহিষ্কৃত সেনা অফিসার, তো ওরাই তো আছে, বাইরের কেউ তো দরকার নাই। বাংলাদেশে কি এই যে যখন 24-এ স্নাইপার রাইফেল নামলো, কারা নামালো? এই অবসরপ্রাপ্ত এবং বহিষ্কৃত সেনা অফিসাররাই তো এই সমস্ত স্নাইপার রাইফেল চালিয়েছে। এবং তারা তো কেউই তারেক রহমানের উপর খুশি না। তারা তো জামাতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চেয়েছিল। আমি একদম ইঙ্গিত দিয়ে বললাম কারা তারা। এবং আপনি দেখেন যে বিএনপি সরকারের বিজয়ের পর, 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর, ওই লোকগুলো যারা ভীষণ ভাবে সক্রিয় ছিল, ওরা ভীষণ ভাবে কথা বলছিল, ওরা চুপ হয়ে গেছে, একদম চুপ হয়ে গেছে। একজনেরও টু শব্দ নাই। কারণটা কি? কারণ তারা নতুন করে ষড়যন্ত্র করছে। এবং আপনি যদি বলতে চান যে আমি তার ইউনূসের ওই রুমে ঢুকে আমি শুনি নাই সে কি বলেছে, কিন্তু এই 20 জন লোক কেন গেল হঠাৎ করে?